প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা কৃষি এবং শিল্পক্ষেত্রে রসায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আমরা ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেটের ব্যবহার এবং তাদের প্রস্তুতি দেখে এসেছি। এছাড়াও আমরা শিল্প কলকারখানায় এবং ল্যাবরেটরিতে কিভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করি সেটাও দেখে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা এই চ্যাপ্টারের শেষের দিকের কিছু টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে রয়েছে কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণে আমরা যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করি সেগুলো নিয়ে কথাবার্তা, আবার বিভিন্ন কৃষি দ্রব্য সংরক্ষণে যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় কিংবা কিছু প্রিজারভেটিভ নিয়েও আমরা কথা বলবো। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই টপিকটা হচ্ছে কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণে রাসায়নিক দ্রব্য। সাধারণত আমরা কৃষি দ্রব্য বলতে কাদেরকে বুঝি? আমরা যে সকল শাকসবজি, ফলমূল, মাছ ইত্যাদি খেয়ে থাকি সেগুলোই হচ্ছে কৃষি দ্রব্য। তাহলে এর সংজ্ঞাটা কি? যেই প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে কোনো কৃষিজাত দ্রব্যকে দীর্ঘদিন ভালো রাখা বা পচনের হাত থেকে রক্ষা করা হয়, সেই প্রক্রিয়াকেই কৃষি প্রক্রিয়াকরণ বলা হয়ে থাকে। আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যের ব্যবহার দেখে এসেছি এবং তোমরা দেখেছো যে রাসায়নিক দ্রব্য ব্যবহারে যেমন ভালো দিক রয়েছে তেমন কিন্তু খারাপ দিকও রয়েছে। যেমন আমরা বিভিন্ন রকম ফলের সিজনে, যেমন তোমরা জানো যে লিচু, আম, কাঁঠাল এসবের সিজনে ব্যবসায়ীরা কি করে? তারা পাকা আম, কাঁঠাল বা লিচু বাস, ট্রাক বা ট্রেনের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। কিন্তু এই সময়টাতে দেখা যায় যে এসব ফলমূলের গায়ে দাগ লাগছে, তাই তো? কিন্তু তুমি যখন বাজারে এই আম, কাঁঠাল কিংবা লিচু বা অন্যান্য সিজনাল যে ফ্রুটসগুলো আছে কিনতে যাও বাজারে, তখন কিন্তু এই দাগযুক্ত ফলমূলগুলো আমরা কিনতে চাই না। তো এক্ষেত্রে এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য অসাধু যেই ব্যবসায়ীরা রয়েছে তারা কি করে, অনেক সময় ধরো যে কাঁচা আম কিংবা কাঁচা লিচু তারা কিনে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এর ফলে কি হয়, সেই ফলগুলোর গায়ে অর্থাৎ সেই আম বা লিচুর গায়ে কিন্তু কোনো দাগ পড়ে না। তাহলে পরবর্তীতে এই কাঁচা আম বা কাঁচা লিচু বা কাঁঠাল এই ফলমূলগুলোকে তারা কিভাবে পাকায়? এই যে খেয়াল করো, কাঁচা আমের উপরে অসাধু যে ব্যবসায়ীরা রয়েছে তারা ক্যালসিয়াম কার্বাইডের জলীয় দ্রবণ ব্যবহার করে। ফলে কি হয়, আমটা পেকে যায়। আবার আমরা জানি যে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করা হয় সেটা থেকে। যেমন এই বিক্রিয়াটা তোমরা দেখে এসেছো আমরা যখন অ্যালকাইন নিয়ে আলোচনা করে এসেছিলাম চ্যাপ্টার 11-এ। সেখানে তোমরা দেখেছো যে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যখন পানি যোগ করা হচ্ছে তখন সেখানে কি উৎপন্ন হচ্ছে? সেখানে ইথাইন উৎপন্ন হচ্ছে বা অ্যাসিটিলিন উৎপন্ন হচ্ছে এবং তার পাশাপাশি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন উৎপন্ন হচ্ছে। তো এই ক্যালসিয়াম কার্বাইড দিয়েই কিন্তু কাঁচা আমটাকে পাকানো হয়, যেটা আমাদের জন্য ক্ষতিকর। যেমন এখানে দেখো যে আমের গায়ে এরকম সাদাটে ছোপ আমরা পাই যেটা হাতে লেগে গেছে, এবং এখানে তুমি খেয়াল করো যে এই আমটা হচ্ছে ন্যাচারালি পেকেছে গাছ থেকেই, আসল পাকা এটা, আর এটা হচ্ছে কৃত্রিম পাকা। এছাড়াও আরও অনেক পদ্ধতি রয়েছে যে কাঁচা পাকা আম কিংবা আসল নকল বা আসলভাবে পাকা আম, কৃত্রিমভাবে পাকা আম নিয়ে, তো সেই আলোচনায় আমরা যাচ্ছি না। এছাড়াও ইথিলিন গ্যাস দ্বারা কিন্তু কাঁচা আম পাকানো হয় এবং এই ইথিলিনও আমাদের শরীরের উপরে কিন্তু বিরূপ প্রভাব ফেলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্প্রে করা হচ্ছে। কার্বাইড দিয়ে আম পাকানো বলতে কিন্তু মূলত অ্যাসিটিলিন দ্বারা আম পাকানোটাকেই বোঝানো হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো যে এই যে আমরা রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করছি তাদের যেমন ভালো দিক রয়েছে তেমন কিন্তু খারাপ দিকও রয়েছে। এই যে অসাধু ব্যবসায়ীরা এই ধরনের বিপজ্জনক কিছু পদার্থ বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করছে যেগুলো কিন্তু মানুষ সহ অন্যান্য প্রাণীর জন্য হুমকি স্বরূপ। আবার এর পরের টপিকটাতে যদি আমরা চলে যাই, এখানে খেয়াল করে দেখো যে কৃষি দ্রব্য সংরক্ষণের রাসায়নিক দ্রব্য। তাহলে সংরক্ষণের জন্য আমরা কি কি দ্রব্য ব্যবহার করতে পারি? তোমরা জানো যে কৃষি দ্রব্য যাতে দুর্গন্ধ না হয় বা যাতে এগুলোতে পচন না ধরে, যেমন মাছ মাংসের কথাই যদি বলি বা অন্যান্য কিছু পদার্থের কথা যদি আমরা বলি, এগুলো যাতে পচন না ধরে সেজন্য কি বরফ ব্যবহার করা হয়। যেমন মাছের ক্ষেত্রে বরফটা খুবই কমন। খাদ্য লবণ ব্যবহার করা হয়, ভিনেগার সহ আরও অন্যান্য অনেক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় কৃষি দ্রব্যগুলোকে সংরক্ষণ করার জন্য। তোমরা জানো যে আমরা লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ করি, আবার তোমরা বরফ দিয়ে মাছ সংরক্ষণটাও দেখেছো। আবার দেখো ভিনেগার দিয়েও আমরা কিন্তু খাদ্য সংরক্ষণ করে থাকি। তোমরা টমেটো, কাঁচা আম সহ বিভিন্ন ধরনের পেয়ারা আমরা কি কৌটাতে যে দীর্ঘদিন সংরক্ষণ করে থাকি সেক্ষেত্রে আমরা কিন্তু ভিনেগার ব্যবহার করি। খাদ্যের সাথে আমাদের শরীরে ভিনেগারটা প্রবেশ করলে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয় না, কিন্তু ফরমালিন দ্বারা খাদ্য সংরক্ষণ করলে সেই খাদ্যটা কিন্তু আমাদের সবার জন্যই
হুমকিস্বরূপ, কারণ ফরমালিন মানুষ এবং প্রাণী সকলের জন্যই কিন্তু বিষাক্ত একটা পদার্থ। আবার আমাদের শরীরে ফরমালিন প্রবেশ করলে আমাদের মৃত্যুর কারণও হতে পারে। অতএব ফরমালিন দ্বারা কৃষিপণ্য সংরক্ষণ করা একদমই উচিত না। এই যে দেখো, আমরা বিভিন্ন বায়োলজি ল্যাবে কিংবা কেমিস্ট্রি ল্যাবে দেখে থাকি যে বিভিন্ন মৃত প্রাণীদেরকে এইভাবে ফরমালিন দিয়ে রেখে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশে আইনও করে দেওয়া হয়েছে যাতে মাছ বা এই ধরনের দ্রব্যগুলো সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা না হয়। এবার আমরা প্রিজারভেটিভে চলে যাচ্ছি। ফুড প্রিজারভেটিভ অর্থাৎ আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য যে সকল খাদ্য সামগ্রীগুলোতে বা খাদ্যদ্রব্যগুলোতে যাতে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে, ছত্রাক জন্মাতে না পারে, সেগুলো যাতে পচে না যায়, দুর্গন্ধ না হয়, সেজন্য আমরা কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করি, যেগুলোকে আমরা বলি ফুড প্রিজারভেটিভ। আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই। এই যে খেয়াল করো, যেসব রাসায়নিক দ্রব্য খাদ্য সামগ্রীতে দিলে খাদ্য সামগ্রীতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, দুর্গন্ধ হয় না, পচন হয় না, সেসব রাসায়নিক দ্রব্যকে ফুড প্রিজারভেটিভ বলা হয়ে থাকে। এবং এই ফুড প্রিজারভেটিভ দুই ধরনের, একটা অনুমোদিত ফুড প্রিজারভেটিভ আর একটা হচ্ছে অননুমোদিত। তাহলে প্রথমে আমরা অনুমোদিত ফুড প্রিজারভেটিভের ডেফিনেশনটা দেখি। যেই সকল ফুড প্রিজারভেটিভ আমাদের শরীরে গেলে শরীরের কোনো ক্ষতি হয় না এবং সেগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাদ্য সংরক্ষণ হিসেবে অনুমোদন দিয়েছে, সেসব ফুড প্রিজারভেটিভকে আমরা অনুমোদিত ফুড প্রিজারভেটিভ বলে থাকি। উদাহরণ হিসেবে আমরা এখানে পাচ্ছি সোডিয়াম বেনজয়েট, বেনজয়িক অ্যাসিড, ভিনেগার, লবণের দ্রবণ, চিনির দ্রবণ ইত্যাদি হচ্ছে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম বেনজয়েটকে, এখানে লবণের দ্রবণ যেটা খুবই পরিচিত বিভিন্ন ধরনের ফলমূল সংরক্ষণে, আবার ভিনেগার যেটা একটু আগে আমরা দেখে এসেছি। তাহলে অননুমোদিত ফুড প্রিজারভেটিভ কোনগুলো? যেসব ফুড প্রিজারভেটিভ আমাদের শরীরে গেলে আমাদের শরীরের ক্ষতি হয়, সেই সকল ফুড প্রিজারভেটিভগুলোকে বলা হয় অননুমোদিত ফুড প্রিজারভেটিভ। এবং এদেরও কিছু উদাহরণ রয়েছে। ইথিলিন, একটু আগে বলে আসছিলাম তার কথা। আবার এই যে কার্বাইডের কথা, কার্বাইড দিয়ে পাকানো বলতে বোঝানো হচ্ছিল কি অ্যাসিটিলিন দিয়ে পাকানো, সেই অ্যাসিটিলিনও কিন্তু অননুমোদিত ফুড প্রিজারভেটিভ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটিলিনের ছবি, এখানে ইথিলিনের ছবি আমরা দেখতে পাচ্ছি উপরে, যে এই ফলমূলগুলো সংরক্ষণে ইথিলিন ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদেরকে অবশ্যই এই WHO গাইডলাইন ফলো করতে হবে যে কোন ধরনের প্রিজারভেটিভগুলো আমাদের হিউম্যান হেলথের জন্য ক্ষতি বয়ে আনে না, এবং আমাদেরকে কিন্তু এবং অননুমোদিত এই যে প্রিজারভেটিভগুলো, এগুলো কিন্তু কোনো দেশেই আইনে এদের কিন্তু কোনো স্থান নেই। অর্থাৎ সব দেশেই আইন জারি করে এই অননুমোদিত ফুড প্রিজারভেটিভগুলোকে কিন্তু বাতিল করা হয়েছে। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী সবখানেই থাকে, তারা কি করে এই অননুমোদিত যে ফুড প্রিজারভেটিভগুলো, এগুলো দিয়ে আসলে খাদ্য সামগ্রীকে সংরক্ষণ করে, বা ফলমূলকে বা শাকসবজিকে বা মাছ মাংসকে সংরক্ষণ করে, যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ। আমাদের যথাসম্ভব অ্যালার্ট থাকতে হবে বিষয়গুলোতে, এবং এ ধরনের কোনো প্রতারণা দেখলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিন্তু অবহিত করতে হবে। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের টপিকটাতে আমরা চলে যাই। পরের টপিকটা হচ্ছে যে শিল্প বর্জ্য এবং পরিবেশ দূষণ। আমরা সবাই জানি যে শিল্প কারখানা থেকে যে সকল বর্জ্য পদার্থ নির্গত হয় তারা কি পরিবেশকে দূষিত করে। এখন বাংলাদেশের চামড়া শিল্প কিংবা কীটনাশক শিল্প বা রং শিল্পের কথাই যদি বলি, এগুলো থেকে কিন্তু অনেক ভারী ধাতু নির্গত হয়। এখন কথা হচ্ছে যে আমরা ভারী ধাতু কাদেরকে বলবো? আমরা ভারী ধাতু হিসেবে এখানে দেখতে পাচ্ছি ক্রোমিয়ামকে, লেড, মার্কারি, ক্যাডমিয়াম, এদের কথা, তাই তো? তাহলে ভারী ধাতু কাদেরকে বলা হয়? আমরা পর্যায় সারণী সবাই দেখে এসেছি এর আগের চ্যাপ্টারগুলোতে। তো পর্যায় সারণীতে যেই সকল রাসায়নিক ধাতব মৌলের আপেক্ষিক ঘনত্বটা তুলনামূলকভাবে বেশি, যেমন তাদের আপেক্ষিক ঘনত্ব, যাদেরকে ভারী ধাতু বলা হয়, তাদের আপেক্ষিক ঘনত্বটা প্রায় 7.5 গ্রাম পার সিসি, এবং এই যেই ধাতুগুলো খাদ্য শৃঙ্খলে অনুপ্রবেশ করে বিষক্রিয়া সৃষ্টি করে, তাদেরকে আমরা ভারী ধাতু বলি। যেমনটা আমরা উদাহরণে দেখতে পাচ্ছি, যেমন আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, মার্কারি, ক্যাডমিয়াম ইত্যাদি। তো এই যে ভারী ধাতুগুলো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই ভারী ধাতু কিভাবে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে। খেয়াল করে দেখো যে এই যে বিভিন্ন কারখানার কথা আমি বললাম, যেমন রং শিল্প, আবার চামড়া শিল্প, কীটনাশক শিল্প, সার শিল্প, এগুলো থেকে কিন্তু খেয়াল করবে যে এগুলোর বিভিন্ন বর্জ্য পদার্থের মাধ্যমে
কি ঘটে বলো তো? এই বর্জ্য পদার্থগুলো পরিবেশের মৌলিক যে উপাদানগুলো অর্থাৎ বায়ু, মাটি, পানিতে যুক্ত হয়ে যায়। এবার খাদ্য শিকলের বা ফুড চেইনের প্রথম ধাপে মাটিতে বা পানিতে বসবাসকারী এই যে সবুজ উদ্ভিদগুলো থাকে কিংবা ওই যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, তারা কি করে? পানি থেকে বা মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান বা প্রয়োজনীয় উপাদান ব্যবহার করে খাদ্য তৈরি করে। তো তখনই কিন্তু এই মাটি বা পানিতে বিদ্যমান যে অতি সামান্য পরিমাণে ভারী ধাতু সেগুলো সবুজ উদ্ভিদ বা শৈবালে পুঞ্জীভূত হয়ে যায়। পরবর্তীতে এই সবুজ উদ্ভিদ বা শৈবাল এর উপরে নির্ভরশীল যে সকল প্রাণীগুলো রয়েছে, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে জো প্ল্যাঙ্কটনগুলো। এই জো প্ল্যাঙ্কটনগুলোকে আবার কে খায়? ছোট মাছগুলো খায়, যাদেরকে আমরা বলি যে প্রথম শ্রেণীর খাদক, বা এরপরে ধীরে ধীরে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর খাদকে চলে যায়। তাহলে দেখো এই মাছটা যখন আমরা মানুষ হিসেবে খাচ্ছি তখন খেয়াল করে দেখো সেই যে ভারী ধাতুটা বিভিন্নভাবে যেটা পানিতে বা মাটিতে চলে এসেছে সেটা কিন্তু ধীরে ধীরে মানুষের শরীরে চলে আসলো। আবার দেখো যে এই যে মাটির শিকড় থেকে টানতে টানতে কি আমরা জানি যে মাটিতে বিভিন্ন ধরনের আয়ন থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন বা বিভিন্ন ধরনের এই যে পদার্থগুলো, এই যে ধাতব আয়নগুলো বা অধাতব আয়নগুলো, সেগুলো কি আমাদের উদ্ভিদেও চলে আসছে। এই উদ্ভিদ থেকেও আমরা কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্য সংগ্রহ করি। আবার এখানে দেখো যে কিভাবে ভারী ধাতুগুলো আমাদের পানিতে চলে আসছে। তো বিভিন্নভাবে এরকম প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কারণে ভারী ধাতুগুলো আমাদের পরিবেশে চলে আসে, মাটি, পানি এবং বায়ুতে চলে আসে। এখন এই ভারী ধাতুগুলোর দিক থেকে আমরা যেমন এখানে দেখতে পাচ্ছিলাম যে আর্সেনিকের কথা বলা হচ্ছিল। তো আর্সেনিক যুক্ত যে পানিটা, সেটা আর্সেনিক যুক্ত পানির মাধ্যমে বা আর্সেনিক যুক্ত চাল, গম, শাক, ফলমূল, আর্সেনিক যুক্ত বাতাস সবগুলোই কিন্তু ক্ষতিকর। তাহলে কি ঘটে এই আর্সেনিক বিষক্রিয়াটার ফলে? আর্সেনিকোসিস নামে এক ধরনের রোগ হয়, যেখানে হাত বা পায়ের তালুতে কালো ছোপ পড়ে যায়, একটা দীর্ঘস্থায়ী চর্মরোগ সৃষ্টি হয়। আবার পাশাপাশি কিডনি, লিভার, স্নায়ুতন্ত্র এগুলোরও কিন্তু ক্ষতি হয়, চুল পড়ে যায়, আবার ক্যান্সারের সৃষ্টি পর্যন্ত হতে পারে। আবার ক্রোমিয়ামের কথা যে বলছিলাম, ক্রোমিয়াম কিভাবে আসে? ট্যানারির যেই তরল বর্জ্য পদার্থগুলো থাকে, চামড়া শিল্পের যে ট্যানারির কথা বলছি, সেই তরল বর্জ্য, আবার যে ধরো ব্যাটারি শিল্প কিংবা সংকর ধাতুর যে শিল্প, পোলট্রি ফিল্ড, আবার বস্ত্র শিল্পে যে কাপড়ের রং হিসেবে ব্যবহার করা হয়, সেই যৌগগুলো থেকে ক্রোমিয়াম আসতেই পারে আমাদের পরিবেশে। তো সেখানে এই যে ক্রোমিয়াম থেকে কি কি আমাদের বিষক্রিয়া সৃষ্টি হতে পারে বা কি কি ক্ষতি করতে পারে? মাটি, পানি তো দূষণ হচ্ছেই, কিডনি, তারপরে আমাদের লিভার, অন্ত্রের ক্ষতি হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত যেতে পারে এটা। শ্বাসকষ্ট খুবই কমন একটা জিনিস ক্রোমিয়ামের জন্য। আবার জলজ যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর ক্ষতি হয়, গর্ভবতী মায়েদের ভ্রূণের ক্ষতি হচ্ছে এই ক্রোমিয়ামের ফলে। পরবর্তীতে আমরা যদি লেড, মার্কারি বা ক্যাডমিয়ামের কথা বলি, আসলে সবাই কি এই ভারী ধাতুগুলো খুব ক্ষতিকর ভূমিকা বয়ে নিয়ে আসে। যেমন লেডের কথা যদি বলি, লেডটা কই থেকে আসে? বেশিরভাগ ক্ষেত্রে লেডটা আসে আমাদের ব্যাটারি শিল্প থেকে, তাই তো? এছাড়াও বিভিন্ন কীটনাশক বা সিগারেট বা তামাক জাতীয় পণ্য থেকে বা পেইন্ট থেকেও কিন্তু লেড আসতে পারে। এই লেড কি করে? আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, কিংবা ঠিক আগের মতন কিডনি এবং লিভারের স্নায়ুতন্ত্রের ক্ষতি ঘটায়, মস্তিষ্কের কোষ বিনষ্ট করে, দাঁতের মাড়ি ক্ষতিগ্রস্ত করে, এমনকি শিশুর মানসিক বৃদ্ধিও ব্যাহত করে এই লেড। আবার ক্যাডমিয়ামের কথা বলছিলাম, ক্যাডমিয়াম আসতে পারে কোথা থেকে? নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি শিল্প থেকে আসতে পারে। আবার ধরো যে ধাতু নিষ্কাশন শিল্পের যে শিল্প বর্জ্যগুলো রয়েছে, আকরিক হিসেবে আসতে পারে। আবার ইলেকট্রোপ্লেটিং শিল্প থেকে আসতে পারে, ধূমপান বা তামাকজাত পণ্য থেকে আসতে পারে। অনেকভাবেই কিন্তু ক্যাডমিয়াম আমাদের খাদ্য শৃঙ্খলে চলে আসতে পারে। এই ক্যাডমিয়াম খাদ্য শৃঙ্খলে আসার ফলে কি সমস্যা হতে পারে? প্রোস্টেট ক্যান্সারের মতন ক্ষতিকর রোগ সৃষ্টি হয় এখানে। আবার আমাদের কিডনির যে ফাংশনিংটা, কার্যকারিতাটা, সেটা নষ্ট হয়ে যেতে পারে, হ্রাস পেতে পারে ধীরে ধীরে। ফুসফুসের সংক্রমণ হয়, মূত্রাশয়ের সংক্রমণ হয়, আবার ধরো হাই ব্লাড প্রেশার সংগঠিত হয়। আবার আমাদের যে হাড়, সেই হাড়ের ক্যালসিয়ামকে প্রতিস্থাপন করে ফেলে এই ক্যাডমিয়াম আয়ন। সেক্ষেত্রে হাড় দুর্বল হয়ে যায়, হাড়ে ব্যথা হয়, এই ধরনের অনেক সমস্যা হয় আমাদের এই ভারী ধাতুগুলো আসার ফলে। তাহলে বুঝতেই পারছো যে এই ভারী ধাতুগুলো আমাদের খুবই ক্ষতি করছে। এছাড়াও শুধুমাত্র এই ভারী ধাতুগুলোই নয়, বরং সাবানের কারণে, যেমন সাবান ডিটারজেন্টের কথা আমি এই চ্যাপ্টারে আগেও বলে এসেছি, সাবানের কারণে বা সাবান ডিটারজেন্ট কারখানা থেকে কি ঘটে? প্রচুর পরিমাণে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড মাটিতে এবং পানিতে চলে আসে। তো মাটিতে বা পানিতে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যায় বেশি বেশি করে, তখন কি ঘটে? সেখানে
পানির ক্ষারকের মাত্রাটাকে বাড়িয়ে দেয়, ফলে পানিতে যে সকল জলজ উদ্ভিদগুলো থাকে বা প্রাণীগুলো থাকে তারা কি ভালোভাবে বাঁচতে পারে না। তো এগুলোই মোটামুটি আমরা আজকের ভিডিও ক্লাসে আলোচনা করলাম, যে শিল্প বর্জ্যগুলো কি কি ধরনের হতে পারে, সেখান থেকে খাদ্য শৃঙ্খলে কি কি ধরনের ভারী ধাতু আসতে পারে, তাদের ক্ষতিকর দিকগুলো কি কি, এগুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টারের আলোচনা আমরা অফিসিয়ালি শেষ করছি। দেখতে দেখতে তোমাদের এসএসসির পুরো সিলেবাসই কমপ্লিট হয়ে গেল, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত, এবং আমার সৌভাগ্য হয়েছে যে পুরো কোর্সটাই আমি নিতে পেরেছি এককভাবে। আশা করি তোমাদেরকে মানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি, খুব সহজে টপিকগুলো বোঝাতে চেষ্টা করেছি, এবং পাশাপাশি আমাদের যেই অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো নিয়েও আলোচনা করেছি। এবং তোমাদের অনেকের মনে প্রশ্ন যে আমরা টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারছি না, এটা কিভাবে সম্ভব? আসলে আমি এর আগেও বলে এসেছি, আজকেও বলছি যে আমরা মূলত সৃজনশীল প্রশ্নগুলোকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি বিধায় আমরা একাডেমিক যে কন্টেন্টগুলো তার সাথে সেই সিকিউ বা সৃজনশীল প্রশ্নের টাইপগুলোকে কিন্তু একত্রিত করছি না, যাতে এগুলোর মধ্যে মানে ঝামেলা না হয় বা গোলমাল না হয়ে যায়। তাহলে কি হচ্ছে এখানে? এখানে মূলত আমরা করছি কি, আমরা টেস্ট পেপার আলাদা একটা প্রজেক্ট চালু করেছি বা রান করছি, যেটার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সেই টেস্ট পেপার প্রজেক্টে আমরা 2016 থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে অধ্যায় ভিত্তিকভাবে আমরা সেগুলোকে সলভ করছি। এবং এই প্রজেক্টটা তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে তখনই যখন তোমরা টেক্সট বুক পড়বে, পাশাপাশি আমাদের এই এসএসসির ভিডিও লেকচারগুলো দেখবে, এরপরে আমাদের এক্সারসাইজের যে সিকিউ কোশ্চেনগুলো সেগুলো সলভ করবে, এমসিকিউগুলো সলভ করবে, এরপরে তোমরা টেস্ট পেপার প্রজেক্টটাতে হাত দেবে। এতে করে হবে কি, ধরো এই যে আমরা চ্যাপ্টার 12 নম্বর চ্যাপ্টারটা পড়লাম, চ্যাপ্টার 12-এ যত ইম্পর্টেন্ট টপিক ছিল আমরা কিন্তু ভিডিও লেকচারের ভিডিও ক্লাসে বা ভিডিও লেকচারে কভার করলাম। এরপরে তুমি যখন টাইপ ভিত্তিক সিকিউগুলো দেখবে, বিভিন্ন বোর্ডে আসা সিকিউগুলো, এতে করে হবে কি তোমার পুরো চ্যাপ্টারের কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পাবে যে কিভাবে আসলে এসএসসি বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলো সেট করা হয়। আর এটা করলেই তোমার প্রস্তুতিটা কিন্তু একদম সম্পূর্ণ একটা প্রস্তুতি হবে, একটা কমপ্লিট প্যাকেজ তুমি পাবে। তাহলে আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। অফিসিয়ালি আমাদের এসএসসির পুরো সিলেবাসই কমপ্লিট হলো এবং খুব শীঘ্রই তোমরা টেস্ট পেপারের প্রজেক্টের আন্ডারে চলে আসবে, যেখানে আমরা বিভিন্ন টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেখানেও তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কাম্য, যে কী ধরনের কীভাবে আমরা জিনিসগুলোকে আপগ্রেড করতে পারি, আরও কী ইনক্লুড করতে পারি এই জিনিসগুলো। তাহলে আজকে বিদায় নিচ্ছি অফিসিয়ালি এসএসসি কেমিস্ট্রি থেকে। আমি আশিক শাহ। আবার হয়তো দেখা হবে তোমাদের টেস্ট পেপার প্রজেক্টে বা পরবর্তীতে এইচএসসিতে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রজেক্টেও তোমরা আমাকে অবশ্যই পাবে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।